চর্চিত এবং বিতর্কিত শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম পর্ব আগামীকাল ৬৩৬টি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ ৩,১৯,০০০-এর কিছু বেশি আগামীকাল পরীক্ষা দিচ্ছেন। আসুন বিস্তারিত দেখে নিই আমাদের প্রতিবেদনে। নানাবিধ আইনি জটিলতা জট কাটিয়ে অবশেষে রাজ্যের শিক্ষক নিয়োগ পরীক্ষার আয়োজন। রবিবার নবম, দশম আর ১৪ সেপ্টেম্বর একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগ পরীক্ষা। ৭ তারিখ পরীক্ষার আয়োজন ৬৩৬টি কেন্দ্রে। দুদিনে পরীক্ষা কেন্দ্রে থাকছে আধুনিক প্রযুক্তি নির্ভর নিরাপত্তা ব্যবস্থা, থাকছে কমিশনের নজরদারি। শনিবার সাংবাদিক বৈঠক করে জানান এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার, কমিশনের নির্দেশ অ্যাডমিট ছাড়া পরীক্ষা কেন্দ্রে প্রবেশ নিষিদ্ধ। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে অ্যাডমিট কার্ডে দেওয়া বারকোড স্ক্যান করে বৈধতা পরীক্ষা করা হবে। পরীক্ষার্থীরা সঙ্গে রাখতে পারবেন না কোনো ঘড়ি, ক্যালকুলেটর কিংবা ইলেকট্রনিক গ্যাজেট। তাকে অবশ্যই তার অ্যাডমিট কার্ডটি নিয়ে যেতে হবে। অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষা কেন্দ্রে প্রবেশ একেবারেই অনুমতিযোগ্য নয়। অ্যাডমিট কার্ডে বারকোড স্ক্যানার আছে, অর্থাৎ অ্যাডমিট কার্ডটি আমরা আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা কিনা সেটাও খুব সহজে বোঝা যাবে। শুধু অ্যাডমিট কার্ড আর বৈধ ফটো আইডি কার্ড নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে একজন করে অবজারভার থাকবেন। কোনো বিশেষ অবজারভার নেই এই পরীক্ষায়। এমনকি পরীক্ষার্থীরা চাইলে তাদের সঙ্গে ব্যক্তিগত জলের বোতল, নীল বা কালো কালির পেন রাখতে পারবেন। এছাড়াও পরীক্ষা হলে পেনের ব্যবস্থা থাকবে। প্রশ্ন ফাঁস রুখতে প্রশ্নপত্রেও নিরাপত্তা ব্যবস্থা থাকছে জোরদার। প্রশ্নপত্রের ছবি তোলার চেষ্টা কিংবা ফাঁসের চেষ্টা করলে কোন পরীক্ষার্থী করছেন তা জানতে পারবে এসএসসি। কোনো রকম কোনো প্রশ্ন লিকের চেষ্টা কেউ করেন, কোন পরীক্ষার্থীর প্রশ্নপত্র থেকে সেটা হয়েছে আমরা সেই অবধিও ধরতে পারবো। প্রভিশনাল অ্যাডমিট কার্ডে লিখিত নিয়ম অনুসারে ৭ সেপ্টেম্বর ও ১৪ সেপ্টেম্বর এই দুই দিনই পরীক্ষা শুরু হবে দুপুর ১২টা থেকে, শেষ হবে দুপুর ১টা ৩০ পরীক্ষার্থীদের সকাল ১০টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে বলা হচ্ছে। পরীক্ষা কেন্দ্রের গেট বন্ধ হবে বেলা ১১টা ৪৫। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে থাকবে হলে পৌঁছানোর স্বচ্ছতিক নির্দেশ। মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করা হবে। ৩ লক্ষের বেশি পরীক্ষার্থী পরীক্ষা দেবেন ৭ সেপ্টেম্বর। নবম দশমে নিয়োগ পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ৩,১৯,০০০। একাদশ দ্বাদশে পরীক্ষার্থী ২,৪৬,০০০। মোট পরীক্ষার্থী প্রায় ৫,৬৫,০০০। এছাড়াও মহিলা পরীক্ষার্থীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকছে। পরীক্ষা কেন্দ্রে দামি কোনো বস্তু আনলে তা রাখার জন্য বিশেষ ব্যবস্থা। সব মিলে প্রশ্নপত্র ও এমআরশিটের সুরক্ষায় কোনো কার্পণ্য করছে না কমিশন, তা বেশ স্পষ্ট। ক্যামেরায় গোপাল তপাদারের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। পরীক্ষার্থীদের আমাদের তরফ থেকে শুভেচ্ছা থাকলো। একদম প্রথম জানিয়ে রাখি, ক্যালকাটা নিউজ মনে করে যারা যোগ্য সেই যোগ্যরা আগামী দিনে রাজ্যের শিক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্ব নিজের কাঁধে তুলে নিন। সেই কারণের জন্য আগামীকালকের পরীক্ষা ত্রুটি মুক্ত হোক এবং বিতর্ক মুক্ত হোক আমরা চাই। কিন্তু রাজনৈতিক দলগুলো তার এর মধ্যেই বলতে শুরু করেছেন নানান বিতর্কিত কথা যে আগামীকালকের পরীক্ষা নিয়ে। আমি পরিচয় করে দেব যারা আজকে তর্কতর্জায় থাকবেন আজকের এই অনুষ্ঠানে। সঠিক লক্ষ্যের উদ্দেশ্যে আমাদের যাত্রা। আপনাদেরকে বলবো যে ইউটিউবে গেলে আপনারা এই অনুষ্ঠান দেখতে পাবেন এবং আপনাদের যাদের ভালো লাগবে তাদের কাছে আমার অনুরোধ, আমার তরফ থেকে অনুরোধ যে অনুষ্ঠান সাথে সাথে আপনারা শেয়ার করবেন। কেন করবেন? যাতে স্পষ্ট স্বচ্ছ রাজনৈতিক নেতাদের বা যারা রিপ্রেজেন্টেটিভ এখানে থাকেন মুখপাত্র তাদের বক্তব্য মানুষের কাছে পৌঁছয়। যারা অরাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন তাদের বক্তব্য মানুষের কাছে পৌঁছয়। কারণ আপনারা অনেক সময় আমাকে বলেছেন অফ স্ক্রিন বাইরের জগতে যে দাদা এখন যা পরিস্থিতি তাতে আমরা বুঝতে পারছি না কি করব। তো সাধারণ মানুষের পারসেপশন ক্লিয়ার করবার জন্য সোশ্যাল মিডিয়ায় এই অনুষ্ঠান ডেফিনেটলি আপনারা আপনাদের যে পরিচিত বৃত্ত তার মধ্যে শেয়ার করুন, এটা আমার অনুরোধ। আসুন এবার চলে আসি যারা থাকবে তাদের পরিচয় করে দিয়ে। প্রত্যেকেই পরিচিত মুখ আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র অঙ্কন দত্ত। আমি অঙ্কনকে স্বাগত জানাবো। অত্যন্ত সুবক্তা এবং আমাদের পূর্ব পরিচিত অনিন্দ সিংহ রায় রাজনৈতিক নেতা আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন। অনিন্দদাকে জিজ্ঞেস করেছিলাম যে অনিন্দদা কোন রাজনৈতিক দলের হয়ে কথা বলবেন, উনি বললেন জোড়া ফুলচড়া ভাই কোন রাজনৈতিক দল আছে আর এখন। আশা করি উনি তৃণমূলের হয়েই কথা বলবেন। আমাদের সঙ্গে রয়েছেন অত্যন্ত সুভাষী আমার অত্যন্ত প্রিয় মানুষ অধ্যাপক বিশ্বজিৎ দাস। আমি স্বাগত জানাবো
স্যারকে আজকের এই অনুষ্ঠানে। আমি সঙ্গে সঙ্গে এই যে শিক্ষক নিয়োগের যে মামলা তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকা আইনজীবী শামীম আহমেদ আমাদের সঙ্গে রয়েছেন। শামীম সাহেবকেও আমি আজকের অনুষ্ঠানে স্বাগত জানাবো। আমি বেশ কিছু প্রশ্ন যেখানে তর্ক বিতর্কের সূত্রপাত একবার দ্রুত স্ক্রিনে দেখাতে চাইবো, এরপর আমি সরাসরি টেকনিক্যাল জায়গাটা জিজ্ঞেস করব। শামীম স্যারের কাছ থেকে শুরু করব। আসুন, দেখতে পাচ্ছি বহু বিতর্কিত শিক্ষক নিয়োগ পরীক্ষা আগামীকাল প্রথম পর্বের পরীক্ষা। এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন 3,19,000-এর বেশি পরীক্ষার্থী, যাদের মধ্যে 16 সালে প্যানেলে বাদ হওয়া আপাত অযোগ্য নয় বলে এখনো চিহ্নিত শিক্ষকরাও রয়েছেন। এই পরীক্ষা ত্রুটিমুক্ত হবে না, এই পরীক্ষা ত্রুটিমুক্ত নয় বলছেন বিরোধী দলনেতা। প্রতি প্রশ্নপত্র সুরক্ষিত বলছেন এসএসসি চেয়ারম্যান। 152 জন দাগি অর্থাৎ যারা অযোগ্য বলে অলরেডি চিহ্নিত তারাই পরীক্ষায় বসবেন বলে অভিযোগ শুভেন্দু অধিকারীর। 152, মাথায় রাখতে হবে। একজনের ত্রুটি বিচ্যুতি হলে প্যানেল বাতিল হয়ে যেতে পারে। আবার এই পরীক্ষা বাতিল হবে বলছেন বিরোধী দলনেতা। অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য। এই সম্পর্কে আমার অত্যন্ত প্রিয় অঙ্কন নিশ্চিতভাবে ব্যাখ্যা করবেন যে কেন এগুলো বলছেন, কি যুক্তি রয়েছে। আদালতে জটিলতা তৈরি করছে বাম এবং কংগ্রেস। বিজেপি চায় না চাকরি হোক, মন্তব্য কুণাল ঘোষের। অ্যাডমিট কার্ডের ছবি এবং সই নিয়ে অভিযোগ ফিরদৌস শামীমের, আরেকজন আইনজীবী এই মামলার সঙ্গে যুক্ত সরাসরি। ছবি সই অস্পষ্ট বলছেন শামীম। বারকোড স্ক্যানিং নিয়েও প্রশ্ন তুলেছেন আইনজীবী ফিরদৌস শামীম। আমি চলে যাব একেবারে প্রথম। আমি আমার কলিগকে অনুরোধ করব যে ফিরদৌস শামীম যে দুটো অভিযোগ করেছেন সেই দুটো অভিযোগের জায়গা যদি একবার দর্শকের সামনে রাখা যায়, কারণ ফিরদৌস শামীম এই বক্তব্য আমরা ধরে নেব টেকনিক্যালি কারেক্ট, কারণ রাজনৈতিক পরিচয় হিসাব মতো আইনজীবীর পরিচয়ের সঙ্গে যায় না। আমি মনে করছি যে যে জায়গায় প্রশ্ন থাকছে সেই জায়গাগুলো তুলে দেওয়া উচিত। ফিরদৌস শামীম আইনজীবী কি বলছেন এই আগামী কালকের পরীক্ষা নিয়ে, পরপর শোনাবো। আজকে চেয়ারম্যান বলছেন যে যদি কারো ছবি বা সিগনেচার অস্পষ্ট হয় তাহলে তারাও একটি অন্য যে কোনো ফটো আইডেন্টিটি কার্ড নিয়ে গিয়ে তারা ইভেন তার একটা ফটোকপি রাখবেন, সেখানে সিগনেচার করবেন, সেই কপিটা জমা থাকবে এবং আমাদের অ্যাডমিট কার্ড তাকে নিয়ে যেতে হবে। অ্যাডমিট কার্ডে বারকোড রয়েছে, ওই বারকোড থেকে জানা যাবে যে সে জেনুইন কি জেনুইন না। আচ্ছা, এই বারকোড থেকে জানার পদ্ধতি প্রতিটি এক্সামিনেশন হলে থাকবে। আচ্ছা, যদি ফটো এবং সিগনেচার অস্পষ্ট হবে কেন? যদি ফটো এবং সিগনেচার কিভাবে আপলোড করতে হবে তার একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে। তাহলে ফটো এবং সিগনেচার এই অস্পষ্ট করণের পিছনে, কারণ অ্যাডমিট কার্ডটা ইস্যু করেছে এসএসসি, তাহলে অস্পষ্ট কেন করলেন? এই অস্পষ্ট করার পিছনে কে দায়ী? এই সমস্ত দায়ী বা আপনি ফিক্স করেছেন? স্পষ্ট করে বলতে গেলে তার আগে যদি উনি চাইতেন যে এই নিয়োগ প্রক্রিয়া কলুষ মুক্ত হোক, তাহলে কলুষ যুক্ত তালিকা, প্রতিটি তালিকা গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দশম, একাদশ, দ্বাদশ 4টে তালিকায় প্রকাশ করে দিতেন। উনি ইচ্ছাকৃতভাবে এটা করেননি। না করে এই যা বোঝা যাচ্ছে তাতে অনেকটা পাথওয়ে তৈরি করে রাখছেন। একদিকে ছবি সিগনেচারের সেখানে কিছু ডিসপিউট, সেটা একটা পাথওয়ে। এই যে গ্রুপ সি, গ্রুপ ডির এই যে তালিকা প্রকাশ না করে বেসিক্যালি এই পরীক্ষা কন্ডাক্ট করা, সেটা আর একটা পাথওয়ে। এই পাথওয়ে গুলো কিন্তু আপনি ক্রিয়েট করে রাখতেন এবং শুধু তাই না, আজকে প্রশ্ন এড়াচ্ছেন। আজকে প্রশ্ন থেকে মুখ লুকালে কিন্তু ভবিষ্যতে কিন্তু অন্য কারণে মুখ লুকাতে হবে। সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশকে অমান্য করা হবে। এবার এইটা তালিকা প্রকাশ করলো না, বসে গেলে তার দায় কার? এবার আমরা তো মামলা করবো মঙ্গলবারে, তার দায় কিন্তু আপনাকেই নিতে হবে। আমি এই বিষয়ে শামীম স্যারকে দিয়ে শুরু করব। শামীম আহমেদ আইনজীবী আমাদের সঙ্গে আজকের প্যানেলে রয়েছেন। আমরা আগামী বছর বিশ্বকাপ হবে, বিশ্বকাপ ফুটবল, আর এই ফুটবলের সঙ্গে ডজ কথাটা অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত। ডজ দেওয়া, এখন দেখছি প্রতি মুহূর্তে সুপ্রিম কোর্টের নির্দেশিকাকে ডজ করে যাওয়া, এই যে জায়গাটা এটা তৈরি হয়েছে এবং সুপ্রিম কোর্ট যে নির্দেশিকা দিচ্ছেন বা নির্দেশ দিচ্ছেন তাকে বাইপাস করে যাওয়ার একটা প্রক্রিয়া চলছে বলে বারবার করে অভিযোগ। 3-4টি জায়গা আপনার থেকে জানবো। এক হচ্ছে যেটা অভিযোগ আসছে যে 1998 জন শিক্ষক ছিলেন, শিক্ষাকর্মী অর্থাৎ সিডি বাদ দিয়ে। এই 1958 জনের মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশে 1806 জনের নাম প্রকাশ করা হয়েছে, যেখানে একজন দাগি
শিক্ষক যদি এই প্যানেলে থাকেন, প্যানেল বাতিল হতে পারে। সেখানে 152 জন দাগি এখানে রয়েছেন বলে অভিযোগ, কারণ তাদের নাম সামনে আসেনি, তারা কারা বা কে বুঝতে পারা যাচ্ছে না। এক, দ্বিতীয়ত হচ্ছে যেটা ফিরদৌস তামিম বলছেন, কলুষমুক্ত তালিকা করতে গেলে আগে কলুষিতদের নাম প্রকাশ করতে হতো, সেটা হলো না। পাশাপাশি ছবি আর সই নিয়ে একটা বিতর্ক তৈরি হচ্ছে। আমি আপনার কাছে জানতে চাইবো, এরপর কালকের পরীক্ষা এবং আগামী শিক্ষা ব্যবস্থার যারা সোপান হবেন তাদের নিয়োগ নিয়ে আমরা নিশ্চিন্ত হতে পারবো? দেখুন, দীর্ঘদিন ধরে বলছি যে নিশ্চিন্ত হওয়াটা আমাদের পক্ষে একটু ডিফিকাল্ট, কারণ এই আমরা এর আগেও আলোচনা করেছি যে যারা এই সিলেকশন প্রসেস কন্ডাক্ট করছেন তাদেরকে নিয়েই তো বিতর্ক। তারা যদি অপরাধ না করতেন তাহলে আগের তালিকাগুলো এইরকম ত্রুটিপূর্ণ হতো না। সে যার ইনফ্লুয়েন্সেই সেই কাজ করুক। এখন যাই হোক, এবছর আবার একটা সিলেকশন প্রসেস হচ্ছে এবং সেটা ডিনোভো সিলেকশন প্রসেস, কোর্টের ডিরেকশন মেনে হচ্ছে। এবং এই সিলেকশন প্রসেসের শুরু থেকেই যখন অ্যাডভার্টাইজমেন্ট দিল, নতুন রুলস নিয়ে এলো, তবে থেকেই আবার সমালোচনা শুরু হয়েছে এবং সঙ্গত কারণেই শুরু হয়েছে এবং সুপ্রিম কোর্ট ইন্টারভেনও করেছে। এখন তাতেই বোঝা যায় যে যে বিষয়গুলো নিয়ে এই প্রশ্নগুলো উঠেছে সেই প্রশ্নগুলোর মধ্যে বেশ কয়েকটি প্রশ্ন বেশ সঙ্গত। এখন এরপরও যেহেতু আগামীকাল পরীক্ষা আর প্রচুর পরীক্ষার্থী আমাদের এই যে কর্মসূচি হচ্ছে তা হয়তো তাদের নজরে আসবে, ফলে সেইটুকুই আমার বলার যে যেহেতু এই পরীক্ষাটা, এই সিলেকশন প্রসেস যেটা কালকে হতে চলেছে, তা এখনো পর্যন্ত আমরা সবাই বুঝেছি যে এই সিলেকশন প্রসেস শুধুমাত্র স্কুল সার্ভিস কমিশন নয়, সাধারণ মানুষের নজরদারি আছে এবং প্রতিটি রেসপন্সিবল রাজনৈতিক দল, আমি রেসপন্সিবল কথাটা উল্লেখ করছি, যারা রেসপন্সিবিলিটি নিয়ে কথা বলতে পারেন তাদের কথাই বলবো, তারাও এই বিষয়টি নজরে রাখছে। কারণ সাধারণ মানুষের জীবন এখন একটা দুর্বিষহ জীবনের মধ্যে দিয়ে তার দিন কাটাচ্ছে আগের এই সিলেকশন প্রসেসের গাফিলতির জন্য। তার মানে শামীম সাহেব, আপনি বলছেন যে অভিযোগগুলো উঠছে সেগুলো একেবারে ভিত্তিহীন নয়, এর ভিত্তি আছে। আপনি বলছেন, যে কথা বলবো, কালকের পরীক্ষা আপনারা নিশ্চিন্তে দেওয়ার চেষ্টা করুন, পরীক্ষাটি সুস্থভাবে হোক। ত্রুটি থাকলে তার বিচার করার জন্য নিশ্চয়ই আদালত থাকবে, আর সেই আদালতে লড়াইয়ে আমরা সকলেই সামিল হব, কিন্তু পরীক্ষাটা সুস্থভাবে হোক। শামীম সাহেব, এখানে প্রশ্ন হচ্ছে ঠিক এরকমই একটা নিশ্চিন্ত হয়ে আগামী ভবিষ্যতের দিকে লক্ষ্য রেখে 2016 সালেও তো মানে তার আগে তো পরীক্ষা হয়েছিল, প্যানেল তৈরি হয়েছিল, তাহলে সেই সুস্থ পরীক্ষার পর যদি আবার আইন আদালত করতে হয়, যে কোনো মুহূর্তে আবার প্যানেল বাতিল হয়ে যেতে পারে। মানে 16 পরে 25-এ পরীক্ষা হচ্ছে, মানে আপনি বুঝতে পারছেন 9 বছর জীবন থেকে নষ্ট হয়ে গেছে। সেই দুশ্চিন্তা মাথায় রেখেই বলছি, যেহেতু আগামীকাল পরীক্ষা সুস্থভাবে হোক, আর একই সঙ্গে বার্তা যারা কমিশন, যারা এই পরীক্ষা কন্ডাক্ট করছে, যে আবার এই সিলেকশন প্রসেস নিয়ে প্রশ্ন না ওঠে, যে প্রশ্নগুলো ইতিমধ্যে উঠে গেছে, যে কতগুলো প্রার্থী তাদের বসা উচিত ছিল না কিন্তু বসেছে, এই সমস্ত ত্রুটি থেকে মুক্ত করার জন্য যা যা পদক্ষেপ আগামীকালের মধ্যে নিন। আমি এখানে শামীম সাহেব, আমি দ্রুত আপনার পাল্টা প্রতিক্রিয়া নেব। আমাদের সঙ্গে অনিন্দ দা রয়েছেন, অনিন্দ সিংহ রায়। অনিন্দ দা, এর আগে দেখা গেল এই যে শামীম সাহেব কিছুক্ষণ আগে বলছিলেন যে যারা পরীক্ষা নিচ্ছে তারাই তো বিতর্কিত, অর্থাৎ এসএসসি যারা এই পরীক্ষার নিয়ামক সংস্থা তারাই বিতর্কিত। এক, দ্বিতীয়ত যেটা প্রশ্ন আসছে, দেখা গেল যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিলেন এসএসসিকে, কখন দিচ্ছেন এই নতুন পরীক্ষা নেওয়ার প্রক্রিয়া, পুরনো ব্যাপার নয়, ভুলে যান। নতুন পরীক্ষা নেওয়ার প্রক্রিয়ার ক্ষেত্রে যখন আবার মামলা হলো, তখন সুপ্রিম কোর্ট বললেন আপনারা ইমিডিয়েট অযোগ্য শিক্ষক শিক্ষিকা, গ্রুপ সিডি নয়, শিক্ষক শিক্ষিকাদের একটা তালিকা প্রকাশ করুন। সেই তালিকা প্রকাশের যাদের প্রকাশ করা হলো তাদের সেই সংখ্যাটা হচ্ছে 1806। আপনারা সবাই জানেন যারা টিভিতে দেখছেন অনুষ্ঠান, চমকে যাওয়ার মতো ঘটনা, এই তালিকার মধ্যে 1400 জন নাকি তারা ফর্ম ফিল আপ করে দিয়েছিল। অনিন্দদা, এরপর মানে আমি বলছি এরপরে প্রশ্ন ওঠাটা অত্যন্ত স্বাভাবিক, মানে অলরেডি আবার দুর্নীতি শুরু হয়েছে, আবার একটা ঘুর পথে ডস করবার চেষ্টা করা হচ্ছে নির্দেশকে। তাহলে এরপর আগামীকালকের পরীক্ষা নিয়ে কি করে আশাবাদী হবেন মানুষ?
দেখুন, পরীক্ষার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলেছে আমরা অবজার্ভ করব, ওনারা অবজারভেশন রাখছেন। ওনারা পরীক্ষা দেওয়ার দায়িত্ব দিয়েছেন এসএসসিকে। পুরনো কোনো একটা ঘটনা ঘটেছে বলে আমরা সজাগ হতে পারি, আমরা সেখান থেকে শিক্ষা নিতে পারি, কিন্তু শিক্ষা নিয়ে কি হলো আমি বলছি আপনাকে, তার মানে কি আপনি চান যে পরীক্ষাটা যে এই ভুল হয়েছিল, যে পদ্ধতিগত ভুল হয়েছিল, সুপ্রিম কোর্ট সেগুলো বলেছে, যারা ভুল করেছে তাদের যে নাম এসছে তাদের মধ্যে প্রায় 1400 জন আবার নতুন করে ফর্ম ফিল আপ করেছিল, যারা সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্ট ঠিক তারপরে সুপ্রিম কোর্ট করলো সেটা। সুপ্রিম কোর্ট যখন রায় দিলেন যে না এদের যেন না বসে, তাদের তো বসানো হচ্ছে না। হ্যাঁ, কিন্তু সমস্যাটা কোথায় জানেন তো? সমস্যাটা হচ্ছে কিছু দল, বিরোধী দল, তারা চাই না পরীক্ষাটা হোক। আপনারা চান কি পরীক্ষাটা হোক? লোকগুলো চাকরি পাক, 35,726 জন পোস্ট, তাহলে সেখানে শিক্ষকরা আসুক। না না, আপনাকে তো একটা প্রশ্নাতীত ব্যবস্থা করতে হবে দাদা। নিঃসন্দেহে সেই ব্যবস্থা হচ্ছে। প্রথমেই আমি বললাম সুপ্রিম কোর্ট অবজার্ভ করছে, এসএসসির ওপর ভরসা রেখেছেন। এসএসসি তারা বলেছেন যে আমরা এই পরীক্ষাটার ক্ষেত্রে সব রকম ব্যবস্থা নিচ্ছি যাতে কোনো অন্যায় না হয়। আপনারা চান তো পরীক্ষাটা হোক, আপনারা চান তো ছাত্রগুলো মানে স্কুলে যাক, তাদের টিচারগুলো অ্যাপয়েন্টেড হোক, নাকি আপনারা চান পরীক্ষাই বন্ধ করে দাও? বলতে পারেন যে পরীক্ষাটা সুষ্ঠুভাবে হোক, কিন্তু কিছু লোক আছে তারা চাইছে না পরীক্ষাটা হতে, যা কিছু করে আটকে দাও। যতদিন পর্যন্ত টিচাররা রাস্তায় বসে থাকবে তারা সেখান থেকে মাইলেজ নেবে। আমার কথা, রাজনীতি করার অনেক জায়গা আছে, অনেক সময় আছে। সেটা আপনি ভাবছেন না না, অনেক সময় ভাবে না যে আপনারা তো প্রশ্নাতীত পরীক্ষা পদ্ধতি এবং প্রক্রিয়া এটা যদি প্রোভাইড করা যেত, আজকে প্রশ্ন আসতো না দাদা, এগুলো নিয়ে কোনো প্রশ্ন আসতো না। আপনি বিশ্বাস করুন, মানুষ এই গন্ডগোল চায় না। যাদের বাড়ির আজকে রোজগার বন্ধ হয়ে গেছে না, যোগ্য চাকরি প্রার্থী, এখানে স্যার রয়েছেন, স্যার জানেন যে শিক্ষকদের তাদের মানসিকতা কিরকম, তাদের মাইন্ডসেট কিরকম, তারা কি অবস্থায় তাদের পরিবার চলছে। কে বিতর্ক চায় আপনি বলুন? আপনি স্কোপ দেবেন, আপনি ত্রুটি করার, ভুল করার জায়গা রাখবেন, আর কেউ প্রশ্ন তুলবে না। এটা হতে পারে কখন? আমি আপনাকে বলি, একটা ভুল হয়েছে মানে আমরা সেখান থেকে বলতে পারি যে পরবর্তীকালে যেন এইরকম কিছু না হয়, সেই শিক্ষা নিয়ে আমি আবারও বলছি পরীক্ষাটা করতে চাইছি। যখন পরীক্ষা যাতে না হয় তার জন্য প্রতি মুহূর্তে আপনি দেখুন, যখন রুল তৈরি হলো, নতুন রুল তৈরি হলো, সেটার ক্ষেত্রে কোর্টে চলে যাও। যা কিছু করছে বিরোধী দলের লোকেরা ইচ্ছাকৃতভাবে কোর্টে গিয়ে, আমি বিরোধী দল বলতে এখানে একেবারে চিহ্নিত বিজেপি প্রতিনিধি অফিসিয়াল স্পোকপারসন অঙ্কন দত্ত রয়েছে। আমি অঙ্কনের থেকে জানবো যে কেন, এবং এই একই অভিযোগ বিভিন্ন স্তরে তৃণমূলের স্টেচারে যারা রয়েছেন, উচ্চ থেকে নিচু, এক বক্তব্য প্রথম দিন থেকে বলে আসছেন যে বিরোধীদের টার্গেট পয়েন্ট হচ্ছে পরীক্ষার্থী বা যোগ্য পরীক্ষার্থী যারা রাস্তায় বসেছিলেন তাদের নিয়ে রাজনীতি করা। একেবারে এক্স্যাক্ট এই জায়গাটা কয়েকদিন আগে শুভেন্দু অধিকারী বলেছিলেন যে সবার বাইরে গিয়ে বিধানসভায় প্রস্তাব আনা হোক, এবং রাজ্য সরকার সচিবের কাছে চিঠি লিখে বলেছিলেন আরেকবার বসুন। এটাকেও আবার তৃণমূল বললে এটাও একটা রাজনীতি হচ্ছে, একটা প্রোপাগান্ডা করা হচ্ছে এটা নিয়ে। তো আসুন এবার আসল জায়গাটা কোথায় অঙ্কনের থেকে জানবো। কিন্তু ইনক্লুডিং মুখ্যমন্ত্রীর ভাইযোগকে পরীক্ষায় বসাচ্ছে। এই পরীক্ষা অবৈধ পরীক্ষা এবং প্রশ্ন বিক্রি দেদারে চলছে। স্কুলগুলোতে প্রধান শিক্ষকদের একাংশ এবং তৃণমূলের নেতারা বলছেন যে খাতা খুলে দেখবে, পার পরীক্ষার্থী 50,000 টাকা করে দিতে হবে সেন্টারে। 1958 জন টেন্টেড ছিল শিক্ষকদের মধ্যে, শিক্ষাকর্মী বাদে। 1806 জনের নাম বের করেছে, 152 জন টেন্টেডকে পরীক্ষায় বসাচ্ছে। এই পরীক্ষা বাতিল হবে। 152 জন টেন্টেডকে পরীক্ষায় বসাচ্ছে, ইনক্লুডিং মুখ্যমন্ত্রীর ভাইজি বীরভূমের কীর্ণাহার। এখনো পর্যন্ত যদিও শুভেন্দু অধিকারী কোনো প্রমাণ টেলিভিশনের সামনে রাখেননি, আমি আবারও বলছি যারা কাল পরীক্ষায় বসছেন তারা এবং তাদের বাড়ির লোকজন এই ধরনের বক্তব্যে
আমি বলবো যে প্রভাবিত হবেন না, কারণ এই ক্ষেত্রে কোনো যুক্তি আনেননি তিনি একজন রাজনৈতিক নেতা, রাজনৈতিকভাবে তিনি যে কোনো অভিযোগ করতে পারেন, সেটা তার অধিকারের মধ্যে পড়ে ডেফিনেটলি। কিন্তু তাই বলে আমি যেহেতু একেবারে লাস্ট নাইট, আমরা জানি আমরা যখন পরীক্ষা দিয়েছি এই আগের রাতটা খুব গুরুত্বপূর্ণ মাইন্ড সেট আপের জন্য। পড়াশুনোকেও আগের রাতে করেন, আগের রাত সারা রাত বসে পড়লাম পরের দিন পরীক্ষা দিতে বললাম, সেটা নয়। এটা মাইন্ড সেটের রাত একটা, যে যাতে পরীক্ষা শান্তিতে মানুষ দিতে পারে। কাজেই এটা রাজনৈতিক বক্তব্য হতে পারে। আমি অঙ্কনের কাছে যাব এই ক্ষেত্রে, তবে তার আগে সিদ্ধার্থ মজুমদার অর্থাৎ বর্তমানে এসএসসি চেয়ারম্যান, তিনি আশ্বাসবাণী শোনাচ্ছেন। আপনারা বলতে পারেন উনি তো যোগ্য অযোগ্য আলাদাই করতে পারেননি, সেটা নিয়ে তর্ক থাকতে পারে, কিন্তু উনি কি বলছেন শুনুন। প্রশ্নপত্রের মধ্যেও নানা রকম সিকিউরিটি ফিচার থাকবে, এবং সিকিউরিটি ফিচারগুলো এমন যে কোনোভাবে যদি প্রশ্নপত্র কেউ ছবি কোনোভাবে আমাদের নিরাপত্তা বলয় যে টপকে যদি কোনো বা ভেতরে অভ্যন্তরীণভাবে কোনো রকম কোনো প্রশ্ন লিখের চেষ্টা কেউ করেন, কোন পরীক্ষার্থীর প্রশ্নপত্র থেকে সেটা হয়েছে আমরা সে অবধিও ধরতে পারবো। সিকিউরিটি ফিচারগুলো একদম, যদি কালকে 3,19,000 পরীক্ষার্থী থাকেন তাহলে 3,19,000 ভিন্ন সিকিউরিটি ফিচার থাকছে। কিছু কমন থাকে, আর কিছু ভেরিয়েবল থাকে। সিকিউরিটি ফিচার্স খুব শক্তিশালী সিকিউরিটি ফিচার। আমাদের প্রশ্নপত্র সুরক্ষিত আছে, সুরক্ষিত আছে। আমি কোনো নাম করে বলছি না, সুরক্ষিত আছে, এইটুকু বলবো, আর কিছু বলবো না। পরীক্ষার পরে আপনারা সবাই বুঝতে পারবেন। অঙ্কন ফিচার্স এবং প্রশ্নপত্র সুরক্ষায় আছে, কিন্তু তোমরা অভিযোগ করছো যে সেখানে আবার বিতর্ক হবে, দাগিরা ঢুকে গেছে। না, এই কথাগুলো কি কোনো নতুন কথা আমরা শুনতে পাচ্ছি এসএসসির কাছ থেকে, বা হচ্ছে এই রাজ্য সরকারের যারা বিভিন্ন সংস্থা যারা পরীক্ষা নেয় তাদের কাছ থেকে? মানে কোন কথাটা আজকে নতুন বললেন, কোন কথাটা আজকে এমন কথা বললেন যে ও বাবা এটা অষ্টম আশ্চর্যের মতো আমরা নতুন শুনলাম? এর আগেও এই তো মানে শেষ 3 বছর আপনি যদি 23 সাল, 24 সাল, 25 সালের মাধ্যমিক পরীক্ষা নিয়েও দেখেন, এই যে এত সিকিউরিটি ফিচার্স রেখেছি পরীক্ষার প্রশ্নপত্রের সাথে, কোনো প্রশ্নপত্র ফাঁস হওয়ার সম্ভাবনা নেই, কিউআর কোড রেখেছি, সব বলার পরেও দেখেছি মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন সেটাও ফাঁস হয়ে গেছে। এই মধ্যশিক্ষা পর্ষদ তো তখন একই কথা বলেছিল, আমরা কার থেকে ফাঁস হচ্ছে সেটা 1 মুহূর্তের মধ্যে ধরে ফেলবো, 1 মুহূর্তের মধ্যে করব। কাকে ধরেছেন? কোন আধিকারিককে শাস্তি দিয়েছেন? কি করেছেন? আপনি বলছেন না বিশ্বাস রাখতে, বাংলার মানুষ বিশ্বাস রাখতে পারছে কি? আজকে যোগ্য শিক্ষকদেরকে কার জন্য, কি কারণে আজকে কালকে তাদেরকে পরীক্ষায় বসতে হচ্ছে? আপনি বলুন, কি অপরাধ করেছিল তারা? যারা নিজের মেধার ভিত্তিতে, যারা নিজের শিক্ষাগত যোগ্যতা দিয়ে পরীক্ষা মানে টাকা না দিয়ে চাকরিটা পেয়েছিল, তাহলে কালকে তাদেরকে বসতে হবে কেন? এই যে আপনারা বিশেষ অধিবেশন ডাকলেন বিধানসভার, তৃণমূল কংগ্রেস ডাকলো, রাজ্যের শাসক দল ডাকলো, আমরা তো বলেছিলাম যে যোগ্য শিক্ষকরা যেন তাদের চাকরিটা বাঁচে, তাদের জন্য একটা সর্বদলীয় প্রস্তাব আনতে, তাদের জন্য সরকারি পদক্ষেপ নিতে এই রাজ্য সরকারের কেন হাত কাঁপছে? তারা টাকাটা দেয়নি বলে, তারা এই চাকরিচোর তৃণমূলকে ঘুষের টাকা পৌঁছায়নি, পার্থ চট্টোপাধ্যায়ের ওই বান্ধবীর খাটের তলায় টাকার পাহাড় তৈরি করেনি বলে, ওই যে 258 কোটি টাকা ইডি উদ্ধার করেছে তার মধ্যে এই দুর্নীতির পাপের টাকায় তাদের টাকা নেই বলে তাদেরকে আজকে শাস্তি পেতে হচ্ছে। সুবল সোরেনদের মতো শিক্ষকদেরকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হচ্ছে, কারণ এই প্রাতিষ্ঠানিক দুর্নীতিতে তৃণমূল কংগ্রেস চালিয়ে যাবে। আজকে তো অত্যন্ত মানে ন্যায়সঙ্গত প্রশ্ন করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। এসএসসি বলল কে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে, হলফনামার 23 নম্বর পাতায় যে 1958 জন আইডেন্টিফাইড দাগি রয়েছে আমাদের। তাহলে এ তো বিজেপি বলেনি, শুভেন্দু অধিকারীও বলেনি, এসএসসি বলল। তাহলে আপনি আজকে 152 জনকে পরীক্ষায় মানে বসতে দিচ্ছেন কেন? আসলে এই সরকার চায় না। এই যে 9 বছর পর আপনি দেবাশিসবাবু বললেন যে এই নিয়োগটা হচ্ছে, 9 বছর পর হচ্ছে কেন? এই যে একটু আগে অনিন্দদা বললেন আমরা তো চাই চাকরি দিতে, আমরা তো চাই পরীক্ষাটা হোক, আপনারা চান না, আপনাদের সদিচ্ছা নেই। মানে সুপ্রিম কোর্টের গুতোয়
এটা লজ্জা। ভারতবর্ষের মধ্যে একমাত্র রাজ্য যেখানে 9 বছর পর এসএসসি পরীক্ষা হচ্ছে, তাও কি কোর্টের গুতোয়। তাহলে আপনারা তো প্রতি বছর এসএসসি নিতেন, 1 বছর না হলে 2 বছর পর এসএসসি নিতেন। 9 বছর পর এসএসসি নিচ্ছেন, সেখানে আপনি পরিকল্পিতভাবে পদ্ধতিগত বিচ্যুতিটা রেখে দিচ্ছেন। কারণ সুপ্রিম কোর্ট বলেছে 100 মানে একজনও দাগি থাকলে কিন্তু এই পরীক্ষা নিয়ে প্রশ্ন উঠবে। পরীক্ষা নিয়ে এই পরীক্ষার পরে দেখা যাবে যে 152 জন দাগির মধ্যে 5 জন 10 জন 20 জন বা 152 জনই বসেছে। তারপরে এই পুরো প্রশ্ন চিহ্নটা আবার একটা স্থগিতাদেশ এই পরীক্ষাটার উপর যদি বসে যায়, তখন আবার মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি শুরু করবেন। এই দেখো কোর্টে চলে গেল বিজেপি আর সিপিএম, তারা মিলে পরীক্ষাটা আটকে দিল। রাজ্য সরকার মেধার ভিত্তিতে বাঙালি ছেলে মেয়েদের চাকরি দিতে চায় না, এটা আজকের দিনে প্রমাণিত সত্য। আপনি বলছেন না মানে আজকে কার ইচ্ছা রয়েছে বলুন তো? আমরা 2016 সালে এসএসসির সময় দেখেছিলাম এই নবম দশম আর একাদশ দ্বাদশ মিলে পরীক্ষার্থীর সংখ্যা ছিল 23 লাখ। বাম আমলে যে শেষ এসএসসিটা হয়েছিল সেই সময় পরীক্ষার্থী ছিল 28 লাখ। আজকে আপনারা যা সংখ্যা বললেন প্রায় 5 লাখ। অর্থাৎ মানুষের চাহিদা, মানুষ আগ্রহ অনিয়া সবকিছু, আগ্রহ হারাচ্ছে, অনিয়া চলে আসছে। বেকাররা তারা এই পরীক্ষায় এই এসএসসিকে ভরসা করতে পারছে না। যারা যে সংস্থা প্রকাশ্যে দেশের সর্বোচ্চ আদালতে হলফনামা দিয়ে বলে আমরা চাকরি চোর, আমরা চাকরি চুরি করেছি, আমরা টাকার বিনিময়ে চাকরি বিক্রি করেছি, তাদের ওপর আমরা আজকে ভরসা রাখবো বলছেন এই চাকরি চোর তৃণমূল কংগ্রেস আর এই চাকরি চোর মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন রাজ্যে ক্ষমতায় থাকবে ততদিন এই পশ্চিমবঙ্গে কোনো নিয়োগ হবে না। একটা দুটো একটু আগে বললেন ভুল হয়েছে, ভুল লাখ লাখ টাকা ধরে কোটি কোটি টাকা ধরে চাকরিগুলোকে বিক্রি করেছেন, এগুলোকে একটা ভুল বলবেন? আজকে 2011 থেকে বলুন 2025 পর্যন্ত এমন একটা নিয়োগ পরীক্ষা বা প্রক্রিয়া বলুন, একটা পরীক্ষার নাম বলুন যে প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ ওঠেনি, যেই প্রক্রিয়ায় টাকা মানে নিয়ে নয় ছয় হয়নি, যে প্রক্রিয়া স্বজন পোষণ হয়নি। বৃষ্টি মুখার্জি আমরা সবাই জানি মুখ্যমন্ত্রীর আত্মীয়া, তার নাম এসেছিল অযোগ্যের তালিকায়। সে কি করে কালকের পরীক্ষায় বসছে? কোন এখতিয়ারে তার নামটাকে ওই 1806 জনের থেকে বাদ রেখে, দাগি তালিকা থেকে বাদ রেখে আজকে তাদেরকে পরীক্ষায় দিয়ে এই পূর্ণাঙ্গ প্রক্রিয়াটাকে আরো একবার আইনি জটিলতা মুখ্যমন্ত্রী চাইছেন যে জটিলতা হোক, যাতে করে বাঙালি ছেলেরা চাকরি না পাক। সম্পূর্ণ মেধা বিরোধী, শিক্ষা বিরোধী, বাঙালি বিরোধী এই তৃণমূলের সরকার আজকে বাঙালি ছেলে মেয়েদের থেকে সরকারি চাকরি করার অধিকারটা কেড়ে নিচ্ছে। আমি একেবারে এই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের সংশয় এবং সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না কোনোটাই। এবং আমার মনে আছে যে গত শুনানিতে সুপ্রিম কোর্ট বলেছিলেন যে যদি কেউ এরকম দাগি চিহ্নিত অযোগ্য তারা যদি নতুন প্যানেলে বসে, তার অ্যাকাউন্টেবিলিটি কে নেবে? সেটা কি এসএসসি নেবে না সরকার নেবে? এবং সেই ব্যাপারে প্রশ্ন নয়, সরাসরি ব্যবস্থা নেওয়া হবে বলেছে সুপ্রিম কোর্ট। এখন যেটা অঙ্কন যে অভিযোগ করছে তাতে শিউরে ওঠার মতোই অভিযোগ। তার কারণ এই যে 1958 জন, এর মধ্যে 1806 জনের নাম সামনে আসলো, বাদবাকিদের নাম সামনে নেই। বাদবাকিরা কে কারা তারা কোনো পরিচয় পাওয়া যাচ্ছে না। একজনের পরিচয়, 1 জন 2 জন 5 জন 10 জন যাই হোক, সেটা সামনে আসলে এই নতুন পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠবে, আবার উঠবে। আমি বিড়ম্বনা সৃষ্টি করতে চাইছি না, যাতে এই ত্রুটি মুক্তি হয় সেটা বলবো। এছাড়াও নানা সই ঠই নিয়ে তো বিতর্ক আছে। আমি বিশ্বজিৎ স্যারের কাছে আসব, এরপর আমরা আবারও ফিরে আসলাম আলোচনায়। স্যার, আপনিও জানেন খুব গভীরভাবে আমরা সমব্যথী তাদের জন্য যারা যোগ্য, যাদের মানে কালকে পরীক্ষায় বসতে হবে। সেখানে দাঁড়িয়ে একটা ত্রুটিমুক্ত মানে সেই বলা যেতে পারে একেবারে নিশ্ছিদ্র একটা জায়গায় আসা উচিত ছিল। কিন্তু আজও দেখুন পরীক্ষার আগের দিন 7 তারিখ পরীক্ষা, 6 তারিখে ভুরি ভুরি রাশি রাশি অভিযোগ বিরোধীরা করছেন। মানে আমি এরপরে এই পরীক্ষার স্বচ্ছতা স্পষ্টতা নিয়ে আপনি কতটা সংশয় মুক্ত? প্রথমেই বলি যে সুপ্রিম কোর্ট 4 এপ্রিল যে জাজমেন্ট দিয়েছিল, সেই জাজমেন্টে কারা দাগি নয় সেটা বলে দেওয়ার ভিত্তিতে একটা জাজমেন্ট দিয়েছিল এবং সরাসরি ভৎসনা করেছিল এসএসসিকে। এটা আমরা সবাই জানি, কারণ এসএসসি এই পরীক্ষাটা কন্ডাক্ট করেছিল। কিন্তু আরেকটা জিনিস পাশাপাশি ভেবে দেখবেন যে এবছর এত কিছু বলার পরেও ভরসা করছে কিন্তু এসএসসিকে,
এবং তাদেরকে বলছে একটা ত্রুটিমুক্ত পরীক্ষা ব্যবস্থা তৈরি করতে। কারণ সাধারণ মানুষ, পরীক্ষার্থী, তারা অনেকের মধ্যে জল্পনা ছিল যে এসএসসির বিরুদ্ধে অভিযোগ সুপ্রিম কোর্ট ভৎসনা করছে, সেই এসএসসিকেই দায়িত্ব দিচ্ছে সুপ্রিম কোর্ট। কেন? তার কারণ এটা মনে রাখতে হবে যে সংস্থা, স্বশাসিত সংস্থা এই পরীক্ষা চালাচ্ছে, যে সময় এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ উঠেছে, সেই প্রাতিষ্ঠানিক দুর্নীতির সঙ্গে যারা জড়িত ছিল এই এসএসসিতে এখন তারা কেউ নেই। এক। 2 নম্বর বলা হচ্ছে পরীক্ষা ব্যবস্থা সম্পর্কে। আমরা জানি সর্বভারতীয় ক্ষেত্রে এবং রাজ্যের ক্ষেত্রে যে পরীক্ষাগুলো চলে, সেই পরীক্ষার ক্ষেত্রে ছবি এবং সই অস্পষ্ট হলে কি কি করা উচিত একটা সেলফ ডিক্লারেশন থাকে, যে যখন ইনভিজিলেটররা রুমে যান, দেখেন যে অ্যাডমিট কার্ডের ছবির সঙ্গে যে ক্যান্ডিডেট তার মুখটা মিলছে না বা অস্পষ্ট এবং তার সিগনেচারটাও বোঝা যাচ্ছে না, তখন সেই সেলফ ডিক্লারেশনে সেটা সুপারভাইজার থাকে, সেন্টার সুপারভাইজার, তার কাছেই ডিক্লারেশন জমা দিতে হয়। কোথাও কোনো প্রশ্ন যদি ইনভিজিলেটররা তোলেন, কারণ আমরা জানি 25 জন পিছু এসএসসি একজন করে ইনভিজিলেটর দিয়েছেন। এক। 2 নম্বর আরেকটা কথা, যে আমরা বারবার বলছিলাম যে পরীক্ষার হলের ভিতরে গিয়েই প্রথম এই প্রশ্নপত্র খুলতে পারবে, তার আগে কারোর কাছে কারোর এন্ট্রি নেই এবং প্রত্যেকটা প্রশ্নপত্র ইন্ডিভিজুয়াল সিল আছে, অর্থাৎ প্রশ্নপত্রর মধ্যেই ওএমআর শিট দিয়ে সেটা সিল করা এবং 20টা প্রশ্নপত্র নিয়ে আবার একটা সিল করা, অর্থাৎ এই যে 20টার বাঞ্চ হিসাবে একটা ঘরে যাবে এবং সেক্ষেত্রে সেখানে ক্যান্ডিডেটদের সামনে এই প্রশ্ন দেওয়া হবে, মাঝখান থেকে এটা বেরোনোর কোনো জায়গা নেই। হ্যাঁ, রাজনৈতিকভাবে কোনো রাজনৈতিক দল তারা প্রশ্ন তুলতে পারে, কোনো প্রার্থীও তুলতে পারে প্রশ্ন, যারা ক্যান্ডিডেট, যে এরকম প্রচার হয় বাজারে, সোশ্যাল মিডিয়ায় আছে যে প্রশ্ন আউট হয়েছে। দেখুন, আমাদের দেশে এরকম তো ব্যবস্থা আছে, প্রশ্ন আউট হলে এখন সোশ্যাল মিডিয়ায় কত তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে, তার ব্যবস্থা নেওয়া। আমার একটা কথা মনে হয় দেবাশিসবাবু, যে কালকে পরীক্ষা এবং আমরা জানি অন্তত এই রাজ্যের সব শুভবুদ্ধি সম্পন্ন মানুষ চান যোগ্য চাকরি প্রার্থী যারা গুণী তারা চাকরি পান এবং আমাদের এই রাজ্যের দেশের শিক্ষার হালটা তারা ধরুক। এখানে একটা মনোবল ভেঙে দেওয়ার বা যে জায়গাটা রয়েছে, কোথাও যদি কোনো লিমিটেশন থাকে, যে প্রশ্নগুলো উঠলো সেখানে আলোচনার জায়গা আছে কিনা, একটু দায়িত্বশীল হওয়া। কারণ যে ছেলেমেয়েরা পরীক্ষা দিচ্ছে সে আমার আপনার বাড়ির ছেলে মেয়ে, তাদেরকে এই ভরসা দেওয়া। সুপ্রিম কোর্ট ভরসা করছে এসএসসির উপরে, প্রার্থীরাও যদি ভরসা করে, রাজনৈতিক দল, শাসক দল, বিরোধী দল সবাই যদি ভরসা করে, তাহলে দেখা যাক না যে এবারে 9 বছর পরে যে পরীক্ষাটা চালাতে চাইছে এসএসসি তারা ত্রুটিমুক্ত হয় কিনা। এই ভরসাটার জায়গা তৈরি করতে হবে, কারণ পাবলিক ডোমেনে ভরসার জায়গাটা নষ্ট হয়ে গেছে। কারণ সেই কারণেই আমাদের সুপ্রিম কোর্টের উপর নির্ভর করতে হচ্ছে। আর সুপ্রিম কোর্ট তদারকি করছেন যে যাতে নির্ভীক, মানে একদম কোনো ঝামেলা ছাড়া এই পরীক্ষাটা হয়, তার জন্য ব্যবস্থা গ্রহণ করেছেন। এবং রাজ্যের, দেশের বড় বড় পরীক্ষার ক্ষেত্রে যে ব্যবস্থা গ্রহণ করা হয় সেই ধাঁচে এসএসসি এবারের এই পরীক্ষা করার চেষ্টা করছেন। আমি জানি যারা পরীক্ষা দিচ্ছেন, আমাদের স্টুডিওতে এসে বলা অনেক সহজ, কিন্তু তাদের যে মানসিক জোর, তাদের যে মানসিক ভরসা, সেইটা তৈরি করা, সেটার জন্য আজকে তাদেরকে উৎসাহিত করা আমাদের কাজ। আর যদি সত্যি প্রমাণ না থাকে, আমার বক্তব্য আপনার কাছে যদি প্রমাণ থাকে আপনি যান না, কারণ সময় আছে। তো আমি বলছি আমার কাছে প্রমাণ আছে, আমি দেখাতে পাচ্ছি না, এটা নয়। আমি যে কোনো কাউকে বলছি, যে কোনো অভিযোগ, সে রাজনৈতিক দলের নেতারা নয়, যদি কোনো প্রার্থী, কোনো ক্যান্ডিডেট তার কাছেও থাকে, আপনারা যান, গিয়ে এটা জানান, তাহলে দেখবেন যে এসএসসি যে চ্যালেঞ্জ করছে যে কোনো রকমভাবে প্রশ্ন আউট হয়নি, একদম সুষ্ঠুভাবে পরীক্ষা হচ্ছে, সেটা সম্পন্ন হবে। একদমই না, আমার অনেকগুলো জায়গা। ওকর, আমি একটা বিরতি নিয়ে তোমার কাছে আসি, এরপর আমি শামীম সাহেবের কাছে যাবো, তোমার কাছে আসবো। যেটা স্যার বলছেন সেটা হচ্ছে একটা পার্টিকুলার, একদম এক্স্যাক্ট একটা এসওপি মানা হচ্ছে। এই প্রোটোকলে কোনো রকম গন্ডগোল হওয়ার সম্ভাবনা কম, যেরকম অন্ততপক্ষে এসএসসি দাবি করছে। দুর্নীতিবাজরা এখন নেই। দ্বিতীয়ত, তৃতীয়ত, দেশের সর্বোচ্চ ন্যায়ালয় এসএসসিকে বিলিভ করছে, বিশ্বাস করছে, তারা নিয়ামক সংস্থা, তাদের আবার পরীক্ষা নিতে বলা হয়েছে। কিন্তু অঙ্কনের তথ্যটা আমি ঝেড়ে ফেলে দিতে পারছি না, কারণ অঙ্কন বলছে যে প্রত্যেকবার যেখানে 20-25 লক্ষ করে পরীক্ষা দেয়, সেখানে এই পরীক্ষার্থীর সংখ্যা 5.5 লক্ষের আশেপাশে এসে দাঁড়ালো। এটা ভরসাহীনতা নয়, চূড়ান্তভাবে মানে মানুষ সংশয়ে, দ্বিধা, ভয়ে, দ্বন্দ্বে রয়েছে যে যাই করি বাবা,
এসএসসির নেওয়া পরীক্ষা আর আমি দিতে যাব না, এটা কি তার প্রমাণ? সত্যি তো তাই। গতবার 25 লাখ 30 লাখ পরীক্ষা দিচ্ছে, এবার সেটা 5.5 লাখে কেন এসে দাঁড়ালো? এই প্রশ্ন থাকছে। যদিও স্যার স্বীকার করলেন যে একটা চূড়ান্ত ভয় ভীতির জায়গা, একটা সন্দেহের জায়গা কিন্তু তৈরি হয়েছে। সেটাকে কি পারবে এসএসসি ফিরিয়ে নিতে? কি মনে করছে অঙ্কনরা? আগামীকালকের প্রথম পর্বের এসএসসি পরীক্ষা কি স্বচ্ছ হবে? প্রশ্ন করা হয়েছিল বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে। কি বলেছেন শ্রমিকদা, শোনাবো। দেখুন, সমস্ত পরীক্ষার্থী শিক্ষা ব্যবস্থার সঙ্গে যারা যুক্ত এবং পশ্চিমবঙ্গের মানুষ এটা উপলব্ধি করেছেন যে এই সরকারের আমলে, এই সরকারের তত্ত্বাবধানে মেধার মর্যাদা দিয়ে কোনো স্বচ্ছ নিয়োগ সম্ভব নয়। পরীক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে কলুষিত করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। একটা সরকার যেখানে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে বলছে যে দুর্নীতি হয়েছে, দুর্নীতি আমরা করেছি, তারপরে সেই সরকারের কাছ থেকে, তাদের বিভিন্ন সংস্থার কাছ থেকে কি প্রত্যাশা করা যায়? একেবারে আমি বিরতিতে যাওয়ার আগে যে প্রশ্ন তুলেছিলাম প্রত্যাশা নিয়ে, আমি যেটা অঙ্কনের কাছে আসব, যে প্রত্যাশা কি করা যেতে পারে এই অবস্থায়। তবে রাম, বাম আর কংগ্রেসকে দূষেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেছেন জটিলতা তৈরি করছে রাজনৈতিক দলগুলো আদালতে গিয়ে। শুনুন। ওই চাকরি পাক, নতুন যারা আছে চাকরি পাক, কিন্তু এই রাম, বাম এবং কং এরা কোর্টে গিয়ে জটিলতা তৈরি করছে। আপনি ভাবুন, একটা ফ্রেশ পরীক্ষা হবে, যেই মুহূর্তে জানতে পারলো 35,000-এর বেশি সিট, এতজন চাকরি পাবে, ফলে পরীক্ষার মুখে কোনো অভিভাবক কখনো নতুন ছেলে মেয়ে যারা পরীক্ষা দিচ্ছে তাদের পরীক্ষার আগের দিন কেউ মানসিকভাবে ডিস্টার্ব করে? এই বিজেপি করে, কারণ তারা চায় না চাকরি হোক, তারা নতুন ছেলে মেয়ের ভালো চায় না। অঙ্কন সরাসরি অভিযোগ ডিস্টারবেন্সে, তোমরা ডিস্টার্ব করছো। কিন্তু তার আগে আমার প্রশ্ন হচ্ছে এসএসসির অ্যাকাউন্টেবিলিটি এবং এই যে প্রত্যাশা এবং ভরসার যে জায়গাটা, বিলিভ। তুমি এর আগে তথ্য দিয়ে বলেছো আগের বছরে যে পরিমাণ পরীক্ষা দিত এই বছর কমে যাওয়াটা এটা ভরসাহীনতার একটা প্রকৃষ্ট জাজ্জল্যমান উদাহরণ। না না, তার থেকেও বড় কথা একটু আগে বলা হলো না, মানে বিশ্বজিৎ বাবু বললেন, একজন অধ্যাপক, আমি অত্যন্ত শ্রদ্ধা করি ওনাকে, যে এসএসসির ওপরেই ভরসা করতে হয়েছে কিন্তু দেশের মহামান্য সুপ্রিম কোর্টকে। দেশের মহামান্য সুপ্রিম কোর্ট এপ্রিল মাসের যে মানে ভার্ডিক্টের কথা বললেন বিশ্বজিৎ বাবু, সেখানে 29, 30 এবং 31 নম্বর পয়েন্টে দেশের মহামান্য সুপ্রিম কোর্ট কার্যত, আমি সেই ভার্ডিক্টে খুলে বসে রয়েছি, হা হুতাশ করছে যে আমাদের কাছে তো আর নিজস্ব কোনো সংস্থা নেই সুপ্রিম কোর্টের, যে আমরা নিজেরা কোনো সংস্থার মাধ্যমে এটাকে দিয়ে এই পরীক্ষাটাকে পরিচালনা করব বা পরীক্ষা নেব। আমাদেরকে তাই ভরসা করতে হচ্ছে এমন একটি সংস্থার ওপর, যে সংস্থার বিরুদ্ধে আমাদেরকে দুর্ভাগ্যবশত, আনফরচুনেটলি, দুর্নীতির অভিযোগটাকে এস্টাবলিশ করতে হয়েছে। মানে খুব ভালোবেসে ভক্তিতে এসএসসিকে দেয়নি, কার্যত নিরুপায় হয়ে এসএসসিকেই দিয়েছেন যে হ্যাঁ আপনারা করুন। এবার আরেকটা কথা বললেন না, যে মনোবল ভেঙে দেওয়া, এই করে দেওয়া, ওই করে দেওয়া। আচ্ছা আপনি বলুন তো, এই বিশ্বজিৎ বাবু এখানে আছেন, বা আজকে যদি আমাকে বলা হয় যে এই তোমাকে না মাধ্যমিকের পরীক্ষাটা 3 মাসের প্রিপারেশন তোমাকে সময় দিলাম, এপ্রিল থেকে আগস্ট মাধ্যমিকের পরীক্ষাটা আরেকবার বসো, তোমার মাধ্যমিকের পরীক্ষাটা বাতিল। বিশ্বজিৎ বাবুকে যদি বললাম যে আপনি না অধ্যাপকের পরীক্ষাটা আজকে একবার দিন, আমাদের যে আজকে, মানে আমরা তো সেই এজ গ্রুপটা পেরিয়ে এসেছি, আজকে যদি 40-এর ঊর্ধ্বে কোনো মানুষ বদলে যায় একদম, তাকে যদি আজকে বলা হয় যে 20 এর কোন একটা পরীক্ষার্থীর সাথে তার প্রত্যুৎপন্ন মতিত্ব, তার প্রিপারেশন, তার সেই সমস্ত মেধার সাথে কম্পিটিশন করতে, না আমি মাধ্যমিকে যে রেজাল্টটা করেছিলাম তা রিপিট করতে পারবো না, যারা যে যোগ্য পরীক্ষার্থীদেরকে আজকে পরীক্ষায় বসানো হলো তারা সেই রকম, মানে এনিহাউ যোগ্যরা বঞ্চিত হচ্ছেই, এটাই তো আমরা বলেছিলাম। আর এত বলছেন বিরোধী দলনেতার অভিযোগের ওপর, এসএসসির কাছে তো ক্ষমতা রয়েছে। এসএসসি আজকে কেন এসএসসির চেয়ারম্যান বলতে পারলাম না যে আমি দায়িত্ব নিয়ে বলছি একজনও দাগি বসছে না? এই দায়িত্বটা কেন নিতে পারলেন না? আমি একই অভিযোগ, শেষ কথা, বিরোধী দলনেতা যে অভিযোগ তুলেছে, বিরোধী দলনেতা তো প্রমাণ দিয়ে দেবেন। যদি অভিযোগের সারবত্তা না থাকে, তাহলে বিরোধী দলনেতার বিরুদ্ধে এই পুলিশ এতক্ষণ 48 ঘন্টা হয়ে গেল একটা এফআইআর করতে পারলো না কেন? ডাল মে কুছ কালা হ্যায়, প্রমাণিত। একদম। শামীম সাহেব কি বলবেন? দেখুন, আত্মবিশ্বাস মানুষের নেই, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। যে কথা এর আগে বক্তা বললেন যে স্কুল সুপ্রিম কোর্টের কাছে কোনো অপশন ছিল না, তাই স্কুল সার্ভিস কমিশন, সে কথা সত্যি একদম।
আর একথা সত্যি নয় যে যারা দায়িত্ব নিয়ে এর আগে দুর্নীতি করেছিলেন তারা সবাই এখন আর নেই ওখানে, তারাই আছেন। গ্রুপ সি গ্রুপ ডি থেকে শুরু করে প্রত্যেকেই ওখানে আছেন, শুধু চেয়ারম্যানের বদল হয়েছে। ফলে বিশ্বাসের কোনো আলাদা করে বাড়তি বিশ্বাসের কোনো জায়গা নেই, জায়গা তৈরি হয়ও নি। কিন্তু আমি যেটা বলেছি যে বিশ্বাস যদি ফেরাতে হয়, আজকে তো নির্বাচন কমিশন, সিএজি, পুলিশ, সিবিআই কারোর উপর বিশ্বাস রাখতে পারছি না আমরা, কেউই নিরপেক্ষভাবে কাজ করছে না। ফলে সাংবিধানিক কাঠামোটা ভেঙে পড়ার জোগাড় হয়েছে। যে তদন্ত চলছে সেই তদন্ত সিবিআই করছে, সিবিআই সত্তর তদন্ত শেষ করুক, সমস্ত অপরাধীকে আইন আওতায় নিয়ে এসে ট্রায়াল শেষ করে জেলে ভরুক, তাদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করুক, এই কাজ করুক। শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য তারা বলছেন, তাদের শ্রমিক ভট্টাচার্য দীর্ঘদিন ধরে বিজেপি করেন, পলিশ বক্তা, কিন্তু আসল বক্তব্যটা এড়িয়ে যাচ্ছেন। কেন সিবিআই এত দীর্ঘসূত্র করছে? শুভেন্দু অধিকারী যেহেতু তৃণমূল থেকে বিজেপিতে এসছেন, তাই ওনার ভাষার বদল হয়নি, উনি একই ভাষায় কথা বলছেন। কিন্তু একই সঙ্গে যেটা বলবো, আপনারা কুণাল ঘোষের বক্তব্য কেন দেখেন আমি জানি না। কারণ তার বক্তব্য, তিনি তো মানে কখন কি করেন নিজেও জানেন না, এখনও তিনি অপরাধীদের তালিকাতেই আছেন। তাহলে তার বক্তব্য আলাদা করে গুরুত্ব দেওয়ার দরকার নেই। আমরা তো অপরাধ নিরসনের চেষ্টা করছি, অপরাধকে অপসারণের চেষ্টা করছি। আমাদের ভরসা একটাই, যে জনগণ রাস্তায় আছে, হয়েছে, তারা আদালতে যাচ্ছে। এবং আমি এর আগে বললাম যে রেসপন্সিবল কথাটা উল্লেখ করেছিলাম বারবার, যে রেসপন্সিবল রাজনৈতিক দলগুলো যদি রেসপন্সিবিলিটি নিয়ে তাদের রাজনীতিটা করেন, শুধুমাত্র ক্ষমতায় আসার জন্য নয়, সংখ্যার নিরিখে নয়, তাহলে এই সংবিধানকে রক্ষা করা যাবে, এই সিলেকশন প্রসেসকে নিশ্চিত করা যাবে, যাতে ত্রুটিমুক্ত করা যায়। কারণ যারা ত্রুটি করছেন, যারা দুর্নীতি করছেন, তাদেরকে ভয়ে রাখতে হবে যে আপনারা যদি ত্রুটি করে, এরপরে সিবিআই পুলিশ না পারলেও সাধারণ মানুষের অধিকার আছে গ্রেপ্তার করার অপরাধীদেরকে। ফলে সাধারণ মানুষ কিন্তু অপরাধীদেরকে গ্রেপ্তার করবে এরপরে। ফলে সাধারণ মানুষ রাস্তায়, এটা আমি আইনের আওতায় কথা বলছি, সাধারণ মানুষ অপরাধীদেরকে গ্রেপ্তার করতে পারে, গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে পারে। তাহলে যখন সবকটা স্বশাসিত সংস্থা, যাদের আইনের নিরিখে কাজ করার কথা ছিল, নিরপেক্ষভাবে কাজ করার কথা ছিল, তারা যখন নিরপেক্ষভাবে কাজ করতে পারছে না, তখন একেবারে আপনি পুরোটাই জনমানুষের উপরেই ছাড়ছেন, দায়ভার মানুষকেই নিতে হবে। মানে শেষমেশ সাধারণ মানুষকে পুলিশের কাজ করতে হবে, মানে মানুষকে ধরে আইনের সামনে নিয়ে আসতে, মানে কি অবস্থা, একদম তাই। মানে আগামী দিনে কোন জায়গায় দাঁড়িয়ে মানুষকে কতটা বেশি দায়িত্বশীল হতে হবে, আমি সেই কারণের জন্য বলছি আপনারা বারবার এই অনুষ্ঠান শেয়ার করবেন সোশ্যাল মিডিয়ায়, তবেই মানুষ জানতে পারবে যে কার পার্সপেক্টিভ কে কিরকম ভাবছে। অনিন্দদা, একটি সংস্থা যার বিরুদ্ধে রন্ধ্রে রন্ধ্রে অভিযোগ আসছে, এখানে দাঁড়িয়ে সরকারের উপর দায় বর্তাচ্ছে, নেতারা জড়িত হচ্ছেন বলে অভিযোগ করে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি প্রসিডিওর চলছে, এখানে দাঁড়িয়ে ভাবমূর্তি বাঁচিয়ে একটা নতুন পরীক্ষা, যেটা কিছুক্ষণ আগে বিশ্বজিৎ বলছিলেন, যেটা তো এসএসসির অ্যাসিড টেস্ট হতে চলেছে। তাহলে আমি একটা কথা বলি, তার আগে আমাকে বলুন তো, আচ্ছা মধ্যপ্রদেশে কি পরীক্ষা নেওয়া বন্ধ হয়ে গেছে? আবার আপনি খেপে যান কেন? আপনি এসএসসির আজকে অন্ততপক্ষে পরীক্ষার্থীদের জন্য একটা পজিটিভ বার্তা দিন। কথাটা বলতে দিন আমাকে, অন্ততপক্ষে ওনারা বলতে পারবেন যে রাজনৈতিক দলের একজন সদস্য আমাদের সাহস দিয়েছিল। দেবাশিস, আমি একটা প্রশ্ন করলাম যে মধ্যপ্রদেশে কি এখন টিচার নেওয়া বন্ধ হয়ে গেছে? তোমরা কি চাকরির দোকান বন্ধ করে দিয়েছো? দেখুন, আমি তো আপনার সাথে বলিনি, আপনি তোমরা কি চাকরি চুরি বন্ধ করে দিয়েছো? কেলেঙ্কারি হয়েছিল, তারপরে তোমরা কি চাকরি চুরি বন্ধ করে দিয়েছো? একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনা আমাদের উচিত যে চাকরি চুরি বন্ধ করে দিয়েছে। আরে চাকরি চুরি বন্ধ হয়েছে কি হয়নি সেইটাকে চাকরি করতে দাও। বিরোধী দলের নেতা আশ্বাস দাও যে এবার চাকরি চুরি হবে না। যদি একটাও চাকরি চুরি হয় মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করবেন যদি কালকের পরীক্ষায় একটা বিচ্যুতি হয়। দায়িত্ব নিয়ে বলো, দায়িত্ব নিয়ে বলো যে যদি একটাও দুর্নীতি ধরা পড়ে বাংলার ভালো চায়, বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করবে। এরা বাংলার ভালো চায় না। বলো, দেখেছি থাকলে বলো, ত্রিপুরাতে 11,000 থাকলে বলো যে কালকে দুর্নীতি হলে মমতা ব্যানার্জি পদত্যাগ করবে। বিজেপি সরকারে তারা তো করেছে। আজকে ব্যাপক কেলেঙ্কারিতে ত্রিপুরাতে ওরা প্রতিশ্রুতি দিয়েছিল যে 11,000 চাকরির শিক্ষকদের, তারা আসলে তাদের ফিরিয়ে দেওয়া হবে এবং তারা চাকরি দুর্নীতি
আচ্ছা বেশ 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 আমি চিৎকার চেঁচামেচিতে মানুষের মধ্যে ভরসা কি আসবে? আসবে না। চিৎকার চেঁচামেচিতে মানুষের মধ্যে ভরসা আসবে না। আমরা চাই যে কাল পরীক্ষা একেবারে ত্রুটিমুক্ত হোক। আমি স্যারের কাছ থেকে জাস্ট একটা বার্তা নেব, পজিটিভ বার্তা। আপনি যেরকম খুব সুন্দর আগের অংশে বললেন যে আমরা ভরসা রাখা ছাড়া মানুষের কাছে কোনো উপায় নেই, ঠিক যেরকম সুপ্রিম কোর্টেরও হয়তো বা নেই। কারা নেবে পরীক্ষা? কে নেবে? একটা তো সাধারণ মানুষের পক্ষে বা কোনো অর্গানাইজেশনের পক্ষে, কোনো পার্টির পক্ষে পরীক্ষা নেওয়া সম্ভব নয়। স্যার আপনার কাছ থেকে এই মানে পজিটিভ কিছু একটা শুনুক অন্তত পরিবারগুলো এবং পরীক্ষার্থীরা আগামীকালকের জন্য। এসএসসি নিয়ে মানুষের মধ্যে একটা অন্ধকার বোধ রয়েছে। এই অন্ধকার থেকে দুঃসময় থেকে সুসময়ে মানুষকে পৌঁছে দেবে। এটা এসএসসির অ্যাসিড টেস্ট। এখনো পর্যন্ত পরীক্ষার পদ্ধতি যেগুলো রয়েছে, যে অভিযোগ উঠছে, এগুলো সঠিক নয়। সুতরাং ছাত্রছাত্রীদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা নির্বিঘ্নে পরীক্ষা দিতে পৌঁছে যান। কারণ ফ্রিস্কিং হবে, তার আগে হলে ঢুকতে দেবে, 45 মিনিট আগে পৌঁছে যাবেন। নিজেরা মাথা ঠান্ডা করে পরীক্ষা দিন। পরবর্তীকালে কি হচ্ছে দেখা যাবে। আসল কাজ হচ্ছে আপনি পরীক্ষা দেবেন, বিভিন্নভাবে ডাইভার্ট হয়ে যাবেন না। কারণ এটা একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা, 9 বছর পরে হচ্ছে। রাজনীতিভাবে যাই হোক না কেন, নিজেদেরকে তো বাঁচতে হবে আগামী দিনে। সুতরাং এই পরীক্ষা আপনারও অ্যাসিড টেস্ট। আপনি মাথা ঠান্ডা করে ভালো করে পরীক্ষা। একদম। আমার আজকে খুব মনে পড়ে যাচ্ছে আমার বাবার কথা। বাবা যখন ছোটবেলায় পরীক্ষা দিতে যেতাম, টেনশন হতো মাঝে মধ্যে, বলতেন ফলের আশা করো না, কাজটা করে যাও। যাই হোক, আমরা হয়তো সেটাই করব আগামী দিনে। আজ আমি সবাইকে ধন্যবাদ জানাবো, শামীম সাহেবকে, অঙ্কনকে, সঙ্গে অনিন্দদাকে এবং বিশ্বজিৎ স্যারকে, সঙ্গে আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাদের প্রতি। এই অনুষ্ঠান শেয়ার করুন। আজকের এই মুহূর্তে হল্লা বলে এখানেই শেষ করছি। পরবর্তী খবরে নজর রাখুন ক্যালকাটা নিউজে, সঙ্গে থাকুন। নমস্কার।